এবিটিএ টেস্ট পেপারের আজকে আমরা পেজ নাম্বার 85 থেকে 89 এর যেগুলো এমসিকিউ এসএকিউ আর অর্গানিক আছে সেগুলোকে আমরা আজকে সলভ করব। তো ফার্স্ট দেখে নিই কি কোশ্চেন আছে। নিচের কোনটি ঘনকাকার ঘন সন্নিবিশেষ সিসিপি হবে? আচ্ছা, সিসিপি আমরা কি জানতাম, একটা স্ট্রাকচার ছিল যেখানে দুটো ছিল, এইচসিপি সলিড স্টেটের, যেটা এইচসিপি ছিল আর সিসিপি ছিল। তো সিসিপি যে প্যাটার্নটা ছিল সেটা কিরকম ছিল, এ বি সি টাইপের একটা প্যাটার্ন ছিল। মানে এখানে একটা ছটা ছিল, যদি ধরি এরকম করে ছটা, 1 2 3 7টা হয়ে গেল, একটা ছটা ধরি, তাহলে ওপরে কি ছিল, ওপরে এরকম তিনটে ছিল, নিচে সেই প্যাটার্নটা কিরকম ছিল, একটু উল্টো করেছিল, মানে এরকম ভাবে। এটা হচ্ছে সিসিপি, মানে এটা যদি এ স্ট্রাকচার হয়, আচ্ছা এটাকে উল্টিয়ে দিই আমি, এটা হচ্ছে এরকম ছিল, তাহলে এটা এ স্ট্রাকচার, এটা বি, আর এটা হচ্ছে সি, যেখানে তিনটেই কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার ছিল, এটা ছিল সিসিপির জন্য। আর যদি এইচসিপি ছিল, এইচসিপি তে এবি এবি যেটা ছিল সেটাই বারবার কিন্তু রিপিট হচ্ছিল, তাই এইটা কোনটা হবে, এবিসি এবিসি টাইপ যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু এখানকার অ্যান্সার হয়ে যাবে, তার মানে অপশন সি হবে এখানে অ্যান্সার। তারপরে কি আছে, লেড সঞ্চয়ক ব্যাটারিতে চার্জ করার সময় পিবিএসও4 অ্যানোডে পিবিতে বিজারিত হয়, পিবিএসও4 ক্যাথোডে পিপিতে বিজারিত হয়। আচ্ছা, ক্যাথোডে আমরা কি জানি ক্যাথোডে কি হয়, বিজারণ হয়, তাহলে ক্যাথোডে যদি বিজারণ হয় তাহলে এখানে কি হবে, পিবি যেটা সেটা বিজারিত হবে কোথায়, ক্যাথোডে হবে। তাই ক্যাথোডে কি আছে, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে হচ্ছে জারণ। এই কথাটা যদি মনে রাখি তাহলে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে এখানে। তাহলে এখানে কি হচ্ছে, অপশন বি হচ্ছে পিবিএসও4 ক্যাথোডে পিবিতে বিজারিত হয়। মানে আমরা ক্যাথোড বা অ্যানোড নেগেটিভ পজিটিভ দুই রকমই হতে পারে, কিন্তু অ্যানোডে কখনোই বিজারণ হবে না আর ক্যাথোডে কখনোই জারণ হবে না, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। ক্যাথোডে সবসময় কি হবে, বিজারণ, আর অ্যানোডে সবসময় জারণ হয়। নেগেটিভ পজিটিভ চেঞ্জ হতে পারে, বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তাই এখানকার অ্যান্সার কি হবে, অপশন বি। 3 নম্বরটা কি হচ্ছে, নিচের কোন সল্টটি দ্রাবক বিনিময় পদ্ধতি দ্বারা উৎপন্ন করা যায়? দ্রাবক বিনিময় পদ্ধতিতে আমরা উৎপন্ন করব, এখানে সালফার সল আছে, হ্যাঁ সালফার সল আছে, তাই সালফার সল কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন সি। এরপরে ব্লিচিং পাউডারে যে অক্সি অ্যাসিডের লবণ উপস্থিত, সেই অক্সি অ্যাসিডের নিরোধকটি কোনটা? অক্সি অ্যাসিডের নিরোধক কোনটা হবে, Cl2O7 হবে না, ClO2 হবে না, Cl2O যেটা সেটা হবে অক্সি অ্যাসিডের নিরোধক, মানে Cl2O। এরপরেরটা পাঁচেরটা বলেছে, পরপরই কোশ্চেনটা আছে, নিচের কোনটি শুধুমাত্র +3 জারণ স্তর দেখায়? +3 ল্যান্থানামের মৌলগুলো দেখাবে, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট, তাহলে যেহেতু এখানে অ্যাক্টিনাইট আছে তাই এসি যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে, মানে এসি হচ্ছে +3 জারণ স্তর কিন্তু দেখাবে, তার মানে পাঁচেরটা কি হচ্ছে, অপশন বি। ছয়টা কি, নিচের কোনটি হোমোলেপটিক কমপ্লেক্স তৈরি করেছে? হোমোলেপটিক কমপ্লেক্স মানে লিগ্যান্ড সেম থাকবে। তো প্রথমটা কি আছে, সিএল আছে, C2H4 আছে, দুই ধরনের লিগ্যান্ড আছে তাই এটা হেটেরোলেপটিক। তারপরেটাও তিন ধরনের লিগ্যান্ড আছে তাই এটাও হেটেরোলেপটিক। কিন্তু তারপরে যেটা অপশন সি তে, সেখানে শুধুমাত্র সিএন আছে। সিএন যেহেতু এক ধরনের লিগ্যান্ড দিয়ে কমপ্লেক্সটা তৈরি হয়েছে, তাই এটাকে কি বলবো আমরা, হোমোলেপটিক কমপ্লেক্স। তারপরে কি, নিচের কোনটি আগুন নেভাতে পারে তাই পাইরিন বলে? আচ্ছা, CCl4 আগুন নেভাতে পারে তাই একে কি বলবো আমরা, পাইরিন। মানে সাতেরটা কোনটা হচ্ছে অপশন, সাতেরটা অপশন এ। আমরা কি করি, সোডিয়াম ঘটিত যেসব আগুনগুলো নেভাই সেগুলো কিন্তু এই CCl4 বা পাইরিন দিয়েই নেভাই, কারণ সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করতে পারে, বিস্ফোরক পদার্থ হতে পারে বা আগুন আরো ছড়িয়ে যেতে পারে, তাই সোডিয়াম ঘটিত আগুন কিন্তু আমরা জল দিয়ে নেভাতে পারি না, তাই CCl4 বা পাইরিন দিয়ে নেভাই। এরপরে কি আছে, নিচের কোনটির সঙ্গে ব্রোমিন ওয়াটারের বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয় না? প্রথম কথা, সবগুলোই যেহেতু ফেনল আছে, SO3H বেরিয়ে যেতে পারে, হবে এটা কার্বক্সিলিক অ্যাসিড ডিকার্বক্সিলেশন হয়। আচ্ছা, অপশন বি সি সেম দিয়ে দিয়েছে, যেহেতু বি এরটাও যা সি এরটাও তাই, তো অপশন ডি হবে এখানে, কারণ রেজোনেন্সের কোনো এখানে সম্ভাবনা থাকে না, যেহেতু সাইক্লোহেক্সেন টাইপের দিয়েছে তাই কিন্তু এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে 2,4,6 ট্রাইব্রোমোফেনল কিন্তু কখনোই উৎপন্ন হবে না। এরপরে আমরা দেখব 9 নম্বরে যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? তো ক্যানিজারো বিক্রিয়ার শর্ত কি আমরা জানি, ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে না। তাহলে এখানে দেখবো কোনটায় আলফা হাইড্রোজেন আছে, তাহলে সেইটাই কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দেবে না। তো অপশন প্রথমটাতেই দেখতে পাচ্ছি আমরা, CHO যেটা সেটাই কিন্তু আমাদের কিন্তু আলফা হাইড্রোজেন আছে। একটু যদি ভালো করে লেখার চেষ্টা করি, তাহলে CH3 কে এরকম করে নিয়ে C ডবল বন্ড ও এখানে হচ্ছে H লিখলাম, CHO কে, তাহলে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড কার্বন, তার পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন,
আর আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে কি বলা হচ্ছে? আলফা হাইড্রোজেন। যেহেতু এখানে 3টা আলফা হাইড্রোজেন উপস্থিত, তাই এটি কিন্তু ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এখানে কি করবে? এটা অ্যালডল বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে। তারপরের গুলোতে কোনোটাতেই যেহেতু আলফা হাইড্রোজেন নেই, তাই এটা কিন্তু ক্যানিজারো বিক্রিয়া সবকটাই সারা দেবে, শুধুমাত্র এটা বাদে। তারপরে 10এরটা কি আছে? 10এরটা আছে নিচের কোনটি ঘন ক্ষার দ্রবণে অদ্রাব্য। ঘন ক্ষার দ্রবণে অদ্রাব্য মানে অ্যাসিডিক হাইড্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে যে কার্বন যুক্ত আছে তার সঙ্গে যাতে হাইড্রোজেন না থাকে। তার মানে একমাত্র আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রিতেই আছে, যেখানে NO2 এর সঙ্গে যে কার্বন আছে সেখানে H নাই। তাই এটি ক্ষার দ্রবণে যে ক্ষার আসবে সে কিন্তু H+ আয়ন এখানে সহজে গ্রহণ করতে পারবে না, কারণ এখানে তো হাইড্রোজেনই উপস্থিত নাই। সেই জন্য এইটা কিন্তু ক্ষার দ্রবণে অদ্রাব্য হয়ে যাবে, যেহেতু বিক্রিয়া করতে পারবে না। বাদ বাকি সব গুলোতেই কিন্তু CH আছে, এই যে H আছে এই H গুলো কিন্তু বিক্রিয়া করবে। এরপরে 11টা কি আছে? নিচের কোনটিকে লেভুলোজ বলা হয়? লেভুলোজ হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রুক্টোজকে বলা হয়। এখানে কি আছে? অপশন সি। হ্যাঁ, অপশন সি আছে, প্রকৃতিজাত ডি ফ্রুক্টোজকে কিন্তু আমরা লেভুলোজ বলবো। এটা বায়োলজির একটা কোশ্চেন, তো বায়োকেমিস্ট্রিতেও আমরা পেয়ে যাবে, বা বায়োলজিতেও অনেকে হয়তো পড়েছো। এরপরে গ্লুকোজের পলিমারগুলির মধ্যে কোনটি প্রাণীদেহে সঞ্চিত হয়? তো গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে আমরা সঞ্চিত করি, তাহলে অপশন 12টা কি হচ্ছে? অপশন বি হবে, গ্লাইকোজেন রূপে যেহেতু সঞ্চিত হয় তাই প্রাণীদেহে কিন্তু গ্লুকোজের এই গ্লাইকোজেন রূপটাই সঞ্চিত হয়। 13টা কি আছে? নিচের কোনটিকে ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়? আচ্ছা, ল্যাকটাম অ্যান্টিবায়োটিক 13টা টেট্রাসাইক্লিন হবে না, পেনিসিলিন যেটা আছে সেটা কিন্তু আমরা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কিন্তু এটাকে বলতে পারি। তার মানে 13টা হচ্ছে অপশন কি। তারপরে হচ্ছে সাবান জলে ক্রেসলের প্রলম্বনকে কি বলে? লাইজল আছে অপশন, হ্যাঁ লাইজল অপশন আছে। তাই সাবান জলে ক্রেসলের যে প্রলম্বন তাকে কিন্তু আমরা লাইজল কিন্তু আমরা বলে থাকি। আমাদের MCQ মোটামুটি সবকটাই হয়ে গেল। এরপর আমরা যাব SAQ, তারপরে যাব অর্গানিকের দিকে। তো SAQ এ কি আছে? কোন সূত্রের দ্বারা তড়িৎ বিশ্লেষ্যের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান পরোক্ষভাবে নির্ণয় করা যায়? হ্যাঁ, পরোক্ষভাবে আমরা যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য গুলো যেহেতু দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে না, তাই তাদেরকে কি করতে পারি আমরা? তাদেরকে লঘুতা বৃদ্ধির সঙ্গে যেহেতু তাদের মোলার পরিবাহিতার মান বাড়তেই থাকে, তাই এদেরকে আমরা সরাসরি নির্ণয় করতে পারি না। তাই এদেরকে পরোক্ষভাবে কোলরাসের সূত্রের সাহায্যে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। কোলরাসের সূত্রের সাহায্যে কিন্তু নির্ণয় করা যায়, সূত্রের সাহায্যে। কোলরাসের সূত্র আমরা কি জানি? ল্যামডা যদি বড় হাতের আমরা যদি কোনো উইক অ্যাসিড বেস দিয়ে দিই, আমরা ক্যাটায়ন আর অ্যানায়ন যদি আমি দিয়ে দিই এখানে, তাহলে সেটা ভেঙে এটা কিভাবে ভাঙবে? এটা ল্যামডা জিরো ক্যাটায়ন প্লাস ল্যামডা জিরো অ্যানায়ন, সি প্লাস মানে আমি ক্যাটায়ন ধরছি আর এ মাইনাস মানে হচ্ছে অ্যানায়ন ধরছি, এইভাবে তারা কিন্তু ভেঙে যায়। এইভাবে কিন্তু আমরা এক কথায় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাহায্য নিয়ে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতার মান নির্ণয় করি। তারপরে তারপরে কি আছে? জিঙ্ক তড়িৎদ্বারের বিজারণ বিভব নানস্টের সমীকরণটি লেখো। আচ্ছা, প্রথম কথা তাহলে বিক্রিয়াটা লিখি আগে। বিক্রিয়াটা কি হবে? Zn2 প্লাস যেটা ZnSO4 আছে সেটা কি হবে? সেটা Zn এ কনভার্ট হয়ে যাবে। আর এখানে কি আছে? বিজারণ বিভব যেহেতু বলেছে তাই এখানে হচ্ছে দুটো ইলেকট্রন নিয়ে নিলাম। তাহলে নানস্টের সমীকরণ কি হয়? নানস্টের সমীকরণ হচ্ছে E0 Zn2 প্লাস Zn, যেহেতু বিজারণে লিখতে হবে। আচ্ছা, এটা E0 হবে না, এটা E হবে, ইকুয়াল টু কি হয়? E0 Zn2 প্লাস Zn মাইনাস, যেহেতু 298 কেলভিন উষ্ণতা তাই 0.059 আমি নিয়ে নিলাম, মানে ওই যে 2.303 আর আর টি এন সবকিছু এই এফ সবকিছু বসিয়ে, আর এন এর মান কত হবে? 2, এখানে হবে 2, কারণ দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তারপরে কি লিখবো? লগ প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, তার মানে Zn বা এখানে কি হবে? Zn2 প্লাস এর কনসেন্ট্রেশন। এইটাই হচ্ছে আমাদের জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের নানস্টের সমীকরণ। তো আমরা ইলেকট্রন সংখ্যা কিন্তু এখানে লিখতে হবে, যেহেতু আমরা ইলেকট্রন জানি, ইলেকট্রন সংখ্যা দিয়ে যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে নানস্টের সমীকরণ। এরপরে 2 নম্বরটা কি আছে? এমন একটি সলের নাম লেখো যেটি ব্রেডিক আর্ক পদ্ধতি বা বিজারণ পদ্ধতির দ্বারা প্রস্তুত করা যায়। হ্যাঁ, এটা সিলভার সল হতে পারে, সিলভার সল, গোল্ড সল। তাহলে আমরা লিখে দিই সিলভার সল ও গোল্ড সল। তারপরে কি আছে? ল্যান্থানাইড মৌলগুলির সাথে জলের বা লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? ল্যান্থানাইড মৌল জেনারেলি এলএন যদি লিখি, আমি H2O যদি দিই, ল্যান্থানাইড গুলো কত হয়? 3+ হয়, জলকে ভাঙলে কি হয়? H+OH-। তাহলে এরা কি করবে? বিক্রিয়া যদি করে
তাহলে এলএন ওইচ হোল থ্রাইস তৈরি করবে, প্লাস কি করবে হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন করে। তাহলে যেহেতু বলেছে কোন গ্যাস, তাহলে আমরা কি লিখবো হাইড্রোজেন গ্যাস কিন্তু আমরা এখানে পেয়ে যাই, হাইড্রোজেন গ্যাস। এরপরে কি আছে MnO4 2 মাইনাসের জ্যামিতিক গঠন চিত্র অঙ্কন করো। MnO4 কেমন হয়, MnO4 এরকম টাইপের দুটো মাইনাস থাকে, এইটা চিত্র টেট্রাহেড্রাল হয়, যে পারফেক্ট চিত্র আমাদেরকে আঁকতে হবে। তাই Mn কে সেন্টারে দিলাম, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা O মাইনাস, এখানে একটা O মাইনাস, টেট্রাহেড্রাল টাইপ একটা স্ট্রাকচার কিন্তু আমরা এঁকে দিলাম এখানে। এরপরে চারটা কি আছে, একটি ড্রাগ টার্গেটের নাম লেখো। তো একটি ড্রাগ টার্গেটের নাম কি হতে পারে, একটি ড্রাগ টার্গেটের নাম উৎসেচক বা প্রোটিন, এইগুলোকে আমরা ড্রাগ টার্গেট হিসেবে ব্যবহার করতে পারি। তার মানে উৎসেচক লিখতে পারলাম, উৎসেচক ও প্রোটিন লিখতে পারি আমরা। একটা কি আছে তাই একটা লিখলেই হবে, আমি দুটো লিখে দিলাম, উৎসেচক প্রোটিন, এরা কিন্তু ড্রাগের টার্গেট হিসাবে কাজ করে। তারপরে কি আছে C7H7CCl আণবিক সংকেত বিশিষ্ট, এবার একটু জৈব রসায়নে চলে গেলাম, 4 F থেকে শুরু। সংকেত বিশিষ্ট সমবায়বী অ্যারোমেটিক জৈব যৌগগুলো কি কি, আচ্ছা এখান থেকে লিখতে হবে এদের মধ্যে কোনটি অ্যালকোহলীয় AgNO3 সঙ্গে সাদা পদক্ষেপ উৎপন্ন করবে এবং কেন করবে, পুরোটাই বলতে হবে। তাহলে প্রথম কথা সংকেত দিয়েছে যেহেতু ডিবি ডবল বন্ড ইকুইভ্যালেন্ট আমরা বের করি, যেখানে কটা কার্বন আছে এখানে আলাদা করে দেওয়ার কি আছে, কার্বন এখানে একটা, এখানে 7টা, তার মানে টোটাল 8টা ধরলেই হতো। তাহলে যদি 8 হয় তাহলে 8/2 প্লাস এখানে মনোভ্যালেন্ট অ্যাটম 7টা, ক্লোরিন একটা 8টা, তার মানে এখানেও 8 কার্বন 8টা লিখলাম, 8/2 এখানে মাইনাস দিয়ে মনোভ্যালেন্ট অ্যাটম, প্লাস যেহেতু নাইট্রোজেন নাই তাই লিখবো না, আর 1, তার মানে 8/2 মানে এটা 4, 9 থেকে 4 বাদ দিলে এখানে 5 হচ্ছে, এখানে 8 নিলাম মাইনাস 4 1 8 9 9 4 5 আর 4 9, 5 মানে তো একটা বেঞ্জিন রিং হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তাই বেঞ্জিন রিং দুটো কার্বন যেহেতু আছে তাই একটা কার্বন দুটো কার্বন দিলাম, বেঞ্জিন রিং এর 4টে কমপ্লিট, তাহলে তো ডবল বন্ড চলে আসছে। ডবল বন্ড আসলে এখানে 7টা হাইড্রোজেন, 1 2 3 4 5 6 7 যদি দিই তাহলে এখানে CCl আমার তো সংকেত মিলছে না, আমার মনে হচ্ছে এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এই সিটা আসবে না, CLSC হয়তো দুবার টাইপিং হয়ে গেছে। ওইভাবে যদি করি আমরা তাহলে ডিবিটা দেখি আরেকবার প্রথম থেকে বের করে, ডিবি বের করছি 7 মাইনাস 8/2 প্লাস 1, 8 কেন লিখলাম, 7টা হাইড্রোজেন একটা ক্লোরিন সবই মনোভ্যালেন্ট অ্যাটম, এখানে 4 হলো, 7 8, 8 থেকে 4 বাদ দিলে 4, ডিবি 4 মানে একটা বেঞ্জিন রিং, মানে ডিবি ফুরিয়ে গেল আমাদের, আর একটা কার্বন আছে, দুটো হাইড্রোজেন আছে, একটা Cl আছে, বাস এবার মিলে গেছে কিন্তু আমাদের। তাহলে এইটা একটা হচ্ছে সমবায়বী। আর কি হচ্ছে এখানে যদি ক্লোরিনটাকে আমি সরাসরি অ্যাটাচ করি আর CH3 কে যদি আমি এখানে অর্থতে একবার নিই তাও হতে পারে একটা, CH3 কে যদি আমি একবার মেটাতে নিই তাও হতে পারে একটা, আর একটা কথাই নিতে পারি অর্থ প্যারাতে, বেশিরভাগ অর্থ প্যারাই হয় Cl এর সঙ্গে CH3, এটা একটা হতে পারে। তো এইটার সঙ্গে কি বলেছে AgNO3 সঙ্গে কোনোটাই, এখানকার লাস্টে যে তিনটে লিখেছি এই তিনটে তো করবেই না AgNO3 সঙ্গে, কারণ এখানে Cl এর যে লোন পেয়ার আছে সেটা কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করবে, ফলে Cl বেরোতে পারবে না এখান থেকে, কিন্তু এই Cl রেজোনেন্সে অংশগ্রহণ না করায় AgNO3 সঙ্গে কিন্তু সহজেই বিক্রিয়া করে AgCl এর সাদা পদক্ষেপ দেবে, তাই জন্য এইটা কিন্তু বিক্রিয়া করবে, এই প্রথম যে অপশনটা লিখেছি এইটা সাদা পদক্ষেপ উৎপন্ন করবে, কারণ এই যে ক্লোরিন আছে বাকি ক্লোরিন গুলো কি করবে লোন পেয়ার দিয়ে রেজোনেন্সে অংশগ্রহণ করবে বেঞ্জিন রিং এর সঙ্গে, ফলে কার্বন ক্লোরিন বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে এবং ক্লোরিন লিভিং গ্রুপ হিসেবে বের হতে পারে না। কিন্তু এই যে প্রথমটা বেঞ্জিয়াল ক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরিন ভালো লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায় এবং AgNO3 এর সঙ্গে বিক্রিয়া করে AgCl এর সাদা পদক্ষেপ কিন্তু এখানে উৎপন্ন করবে। এরপরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন দিয়েছে ফেনলের সঙ্গে ফার্স্টে NaOH দিয়েছে, ফেনলের সঙ্গে ফার্স্ট যদি NaOH দিই তাহলে ONA হয়ে যাবে এটা। এবার তারপরে দিয়েছে কার্বন ডাই অক্সাইড 120°C 6 থেকে 7 atm প্রেসার, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে কোলবে স্মিথ রিঅ্যাকশন, মানে আমরা কি জানি স্যালিসাইলিক অ্যাসিড এর সোডিয়াম সল্ট তৈরি হয়, তারপর আবার H3O+ দিয়ে দিয়েছে, মানে এই প্রোডাক্টটা আমরা পেয়ে গেলাম, এই প্রোডাক্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এখানে হবে OH, এখানে হবে COOH, এটা একটা নেম রিঅ্যাকশন, নেম রিঅ্যাকশন H3O+ দিয়েছে, তার মানে স্যালিসাইলিক অ্যাসিড পেয়ে গেলাম। তারপরে কি দিয়েছে ফার্স্ট যেটা দিয়েছে জিঙ্ক ডাস্ট আর হচ্ছে হিট, জিঙ্কের ডাস্ট মানে পাতন করেছে, তার মানে ফেনল যে গ্রুপটা ফেনোলিক OH এর যেটা আছে এই OH গ্রুপটা কিন্তু বেরিয়ে যাবে, তার মানে ওই জায়গাটা বেনজিন হবে, কিন্তু এখানে যেহেতু COOH আছে তাই বেনজোইক অ্যাসিড কিন্তু হচ্ছে বি প্রোডাক্ট আমাদের। তারপরে সি প্রোডাক্ট কি হবে C6H5OH আর POCl3, হ্যাঁ এটা যদি হয় তাহলে এখানে COOH যেটা আছে সেখানে C6H5 তৈরি হয়ে যাবে,
এখানে তিনটে রিয়াকশন কিন্তু আমাদের পরপর ছিল, তার মধ্যে হ্যাঁ দুটো পরপর দিয়ে দিয়েছে। কি কি ছিল তিনটে? একটা হচ্ছে স্যালাল ছিল, অয়েল অফ উইন্টার গ্রিন ছিল, আরেকটা কি ছিল, আরেকটা হচ্ছে অ্যাসপিরিন ছিল। তাদের মধ্যে দুটো দিয়ে দিয়েছে, তার মানে এখানে কি হচ্ছে OH তো উপরে থাকছে এখানে, আর এখানে কি হবে COO C6H5, এটা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, এরপরে দিয়েছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসপিরিন তৈরি হয়ে যাবে, লিখে দিই অ্যাসপিরিন। তাহলে এখানে হচ্ছে OCOCH3, আর এখানে হচ্ছে বেনজিন, এই বেনজোইক অ্যাসিডের COOH দিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। ব্রোমিন ওয়াটার দিলে হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, বারবার করছি আমরা, MCQ এসছে বারবার। এটা হচ্ছে ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, ব্যাস কমপ্লিট হয়ে গেল এটা। আর CH2N2 যেহেতু ইথার মাধ্যমে দিয়েছে, ও এর সঙ্গে যে H আছে সেটা তো হচ্ছেই, এখানে OCH3 হচ্ছে। আর যে যদি এক্সেস দিয়ে দেয় বেশি পরিমাণে, তাহলে এখানেও COCH3 হবে। আপাতত আমার এখানে এক্সেস নাই, তো আমি এখানে OH রাখলাম। যদি এক্সেস থাকতো তাহলে আমি COOH এর জায়গাতেও CH3 কিন্তু দিয়ে দিতাম। এরপরে এরপরে আছে কি, এ থেকে এফ পর্যন্ত যৌগগুলিকে শনাক্ত করো। তা প্রথমটা দিয়েছে একটা ইথার দিয়েছে, ইথারের সঙ্গে হচ্ছে HI রিয়াকশন। আচ্ছা, এটা অনেকেই করেছে, এইটাকে ভেঙে যাবে একবার আয়োডিন SN2 বিক্রিয়ার মাধ্যমে এখানে যুক্ত হবে, এটা OH হয়ে যাবে। তার মানে যেটা অ্যারোমেটিক আছে সেটা হবে ফেনল, অ্যারোমেটিকটা হচ্ছে ফেনল। আর যেটা অ্যালিফেটিক আছে, অ্যালিফেটিকটা হবে CH3I, মিথাইল আয়োডাইড। এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে এ থেকে এফ কি করে হলো, এটা হচ্ছে AB হলো। আচ্ছা, এরপরে দেখি কি বলেছে, CH3 রূপান্তর দেখাতে বলেছে, এটা AB হতো। আচ্ছা, রূপান্তর ঘটাবে রেখাচিত্র দেখাতে বলেছে। তো রূপান্তর আছে CH3 MgI, মানে গ্রিগনাট রিএজেন্ট, মানে এটা মাইনাস হবে। আর তৈরি করতে বলেছে কি CH3 CH2 CH2OH। আচ্ছা, দুটো কার্বন বেড়েছে, দুটো কার্বন বাড়ার একটাই নিয়ম আমরা জানি, অক্সিজেন যদি দিয়ে দিই আমরা এরকম করে, তাহলে এখানে যে CH3 মাইনাস সেটা কিন্তু এখানে যুক্ত হবে, এটা বেরিয়ে যাবে, H3 প্লাস দিয়ে দিলে হয়ে যাবে। তার মানে এটা তো প্রথম কথা, এই যে এখানটায় রূপান্তরের, সেখানে একটা অক্সিজেন দিলাম, আর 1 নম্বর, আর দ্বিতীয় নম্বর কি দিব, H3 প্লাস দিয়ে দেবো, লঘু HCl, তাহলে কিন্তু OH এ কনভার্ট হয়ে যাবে। নাহলে ও MgI থাকবে, সেখান থেকে H3 প্লাস দিলে OH হয়ে যাবে। এবার একইভাবে এখানে দুটো কার্বন আছে গ্রিগনাডে, এবার এবার কিন্তু একটা কার্বন বাড়াতে হবে, তার মানে তো অক্সিজেন তো একবার দিয়েছি, তা দেওয়া যাবে না। তো একটা কার্বন যুক্ত অ্যালডিহাইড যদি দিই আমরা HCHO, এখানে মেকানিজমটা একটু করে দেখিয়ে দিই। তাহলে এখানে কি হচ্ছে CH3 CH2 মাইনাস, যেটা বেরোচ্ছে আয়ন সেটা এখানে যাচ্ছে, এখানে O মাইনাস যাচ্ছে, বাস হয়ে যাবে, একটা কার্বন বেড়ে যাচ্ছে। তার মানে ফর্মালডিহাইড তো হচ্ছে, ফর্মালডিহাইড হচ্ছে 1 নম্বর দিলাম, 2 নম্বর দিলাম কি ওই লঘু HCl দিয়ে দিলেও, তাহলে কিন্তু এইটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপরে এরপরে এইচ এর গুলো আছে কি, প্রধান বিক্রিয়াজাত পদার্থ উল্লেখ করো। ফার্স্টে দিয়েছে HCl হিট, তার মানে HCl হিট মানে নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনকে গ্রহণ করবে, মানে NH2 তো হচ্ছেই, CH3 এখানে যুক্ত আছে, NH3 যেহেতু হচ্ছে, CH3 এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে কি হবে Cl মাইনাস। আচ্ছা, এখানে দ্রাব্য হয়ে যাবে জিনিসটা, 2 ডিগ্রি জামিন যেহেতু। তারপরে কি আছে, CH3NH2 এর সঙ্গে AgCl এর বিক্রিয়া। আচ্ছা, এটাও তাই একটা দ্রবণ তৈরি করবে, CH3NH2, যেটা যুক্ত হবে কার সঙ্গে, Ag এর সঙ্গে, দুই অণু, একটা এদিক থেকে আরেকটা হচ্ছে এদিক থেকে, NH2 দিলাম, এখানে হচ্ছে CH3, এটা প্লাস আর Cl মাইনাস কিন্তু এখানে থাকবে, এইটা একটা দ্রাব্য হয়ে যাবে এখানেও AgCl এ CH3NH2 টা। নেক্সট কোশ্চেন, N2Cl এ C6H6 আর NaOH যদি দিই আমরা C6H6, ফেনল হলে কি হতো? আচ্ছা, ফেনল হলে যেমন হতো আমি তেমন করে প্রোডাক্টটা রাখছি, বেঞ্জিনের সঙ্গে ডাইরেক্ট প্রোডাক্ট আমি আপাতত এরকম করে রাখছি, বেঞ্জিনটা তৈরি করে রাখছি, কারণ এখানে ফেনল হলে কি হতো, এখানে OH চলে আসতো বা ONA চলে আসতো, যেহেতু ফেনল দেয়নি বেঞ্জিন দিয়েছে, তাই এই গ্রুপটাকে বাদ দিয়ে যদি আমি এরকম করে রাখি, সম্ভাবনা আছে, তবুও একটু ডাউট থাকলো আমার। এটা যদি কেউ পেরে থাকো তাহলে অপশন আমাকে কমেন্টে অবশ্যই জানিও, 3 নম্বরের কোশ্চেনটা, তবে এটা সম্ভাবনা আছে একটা হওয়ার, NO2 থাকলে যেমন হয় NH2 থাকলেও তেমনই হয়। আচ্ছা, দেখো একবার, তোমরা যদি পারো তাহলে এটা কমেন্টে অবশ্যই জানিও। আর তারপরে কি আছে, চারেরটা আছে NH2 সঙ্গে ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিড, 100°C একটা হিট হওয়া উচিত, এখানে টাইপিং হয়তো আমার করা হয়নি তখন। NH2 থেকে HCHO দিলে এখানে এখানে হবে NH3 হয়ে যাবে, মানে N, এখানে একটা CH3 হবে, এখানে আর একটা CH3 কিন্তু যুক্ত হয়ে যাবে, মানে R গ্রুপ যদি থাকে RN, দুই দিকে দুটো CH3 কিন্তু গ্রুপ হয়ে যাবে। এটা একবার লাগে না, এটা দুই মোল লাগে, এটাও তাই, তাহলে দুবার লাগবে, তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। যদি একবার দেয় তাহলে ফার্স্টে একটা যুক্ত হবে, NH থাকবে, সেকেন্ডারি অ্যামিন তৈরি হবে। যদি দুবার দেয়, যেহেতু 100°C হিট দিয়ে দিয়েছে, আমি এক্সেস হিসাবে ধরে নিলাম, দিয়ে এটা কিন্তু করে দিলাম। এরপরে কি আছে, CH3 CH2NO2 কে ফুটন্ত গাঢ় HCl, ফুটন্ত গাঢ় HCl যদি দিই আমরা, অ্যাসিড তৈরি হয়ে যায়, CH3COOH, অ্যাসিড কিন্তু এখানে প্রস্তুত হয়ে যাবে।
এরপরে এরপর হচ্ছে CONH CH3 আর SO2NH CH3 এর মধ্যে কোনটি বেশি আম্লিক? আচ্ছা, আম্লিক হচ্ছে SO2NH CH3, কারণ যখন আম্লিক হবে তখন অ্যাসিডিক হাইড্রোজেনটা বেরিয়ে যাবে এখান থেকে, এই হাইড্রোজেনটা বেরোলে এই হাইড্রোজেনটাও বেরোবে, তার ফলে কি হচ্ছে, একটু স্ট্রাকচারকে যদি আমি ভেঙে লিখি, এটা হবে C ডবল বন্ড ও, আর এখানে হবে N মাইনাস চার্জ হবে, আর এখানে হচ্ছে CH3। এটা কি হবে, চার্জ ডিলোকালাইজেশন হবে। চার্জ ডিলোকালাইজেশনের ফলে কি হচ্ছে, এখানে দুটো ক্যানোনিকাল স্ট্রাকচার পাচ্ছি আমরা। সি এখানে হচ্ছে O মাইনাস, এখানে হচ্ছে N ডবল ওয়ান আছে, আর CH3, এটা একটা স্ট্রাকচার। আর কিন্তু এইটাকে যদি করি আমরা, এটার মাইনাস হবে S ডবল বন্ড ও, এখানে একটা ডবল বন্ড, ছটা বন্ধন যেহেতু করতে পারে, N মাইনাস রাখলাম এখানে আমি, আর এখানে CH3। তাহলে এইটার কিন্তু তিন রকম ভাবে সম্ভাবনা আছে, একটা এদিকে গিয়ে একবার, আর একবার এদিকে গিয়ে এদিকে একটা, তাহলে তিনটে ক্যানোনিক্যাল গঠন সম্ভব। আর আমরা জানি কি, যার যত ক্যানোনিক্যাল স্ট্রাকচার বেশি তার স্টেবিলিটিও বেশি, তাই কনজুগেট বেসে স্টেবিলিটি বেশি হলে তার আম্লিকতাও বেশি হবে। সেই কারণে এই যে দ্বিতীয়টার আম্লিকতা কিন্তু প্রথমটার তুলনায় বেশি হবে। এরপরে কি আছে, শর্টেন বাউম্যান যে বিক্রিয়াটা আছে, শর্টেন বাউম্যান বিক্রিয়ার একটা সমীকরণ, তার মানে ওটা অ্যাসিড ক্লোরাইড থেকে হয়। তাহলে RCOCl একটা দিতে পারি একটা, আর একটা অ্যামিন নিতে হয়। RCOCl এর সঙ্গে যদি আমরা যে কোনো একটা প্রাইমারি অ্যামিন নিয়ে নিই, RNH2, তাহলে কিন্তু অ্যামাইড এখানে তৈরি হবে। NH এখানে গিয়ে অ্যাটাক করবে, Cl বেরিয়ে যাবে, তার মানে এখানে তৈরি হচ্ছে RCO, তো থাকছেই, C ডাবল বন্ড, আর এখানে হবে NH, আবার আরটা এদিকে চলে আসছে, একটা অ্যামাইড যৌগ উৎপন্ন হয়। তাই একটা বিক্রিয়ার সমীকরণ দিয়ে দিলাম, জেনারেলি আর গ্রুপের জায়গায় তোমরা মিথাইল বা ইথাইল গ্রুপ রেখে লিখে দিতেও পারো, উদাহরণ হয়ে যাবে, তাহলে সমীকরণ এটাই ঠিক আছে। এরপরে এরপরে আছে A ও B এর সংকেত লেখো। তো ফার্স্টে কি দিয়েছে, ফ্রুক্টোজ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর গ্লুকোজকেও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে A+B। আচ্ছা, এখানে সরবিটাল তৈরি হওয়ার একটা সরবিটাল তৈরি হয়। সরবিটাল মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি আমরা লিখি, তাহলে তাদের তো তৈরি হবে CH2OH হবেই এখানে। তারপরে যেরকম আছে সেরকম এরকম করে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে H2OH আছে এখানেও, তার মানে এখানে কি হচ্ছে H প্লাস মাইনাস প্লাস, আর একটা হবে প্লাস। আচ্ছা, এখানে OH, OH, এখানে OH না, এখানে হচ্ছে H, এখানে OH, এখানে হচ্ছে OH, এটার নাম হচ্ছে সরবিটাল। যেহেতু দুটো দিয়েছে, একটা ম্যানিটল লিখতে পারি আমরা, ম্যানিটল। ম্যানিটল সংকেতটা হচ্ছে জাস্ট একটা কার্বনের চেঞ্জ হবে। CH2OH যদি লিখি, 1 2 3 4, এখানেও CH2OH হবে, এইখানে OH টা এদিকে চলে আসবে, এটার নাম ম্যানিটল। তাহলে এটা হচ্ছে OH, এখানে হচ্ছে H যেমন ছিল, এখানে H, এখানে H, এটা OH, এটাও OH, এটা একটা ম্যানিটল। তার মানে সরবিটাল আর ম্যানিটল কিন্তু দুটো আমরা লিখতে পারলাম, গ্লুকোজ আর ফ্রুক্টোজের সঙ্গে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই। এরপরে কি বলেছে, সি যৌগের গঠনমূলক সংকেত লেখো। কি বলেছে, গ্লুকোজ আলফা ডি, মানে আলফা ডি গ্লুকোজের সঙ্গে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর গাঢ় H2SO4 দিই, তাহলে গ্লুকোজ পেন্টাসিডের উৎপন্ন হয়, মানে CHO, তো CHO থাকবে, গ্লুকোজের সংকেতটা আমি লিখে দিই, CH2OH, যতগুলো OH আছে সেগুলো কিন্তু যুক্ত হয়ে যাবে তার সঙ্গে OCOCH3 সঙ্গে, মানে COCH3 সঙ্গে কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু চারটে OH এখানে আছে, তাই চারটে OH কে পরপর লিখে দিতে পারি। OCOCH3 আমি একবারে লিখে দিচ্ছি, CHO রাখলাম এখানে, এখানে হবে কি CHOCOCH3, এই জিনিস কটা হচ্ছে, চারটে। আর নিচের যে কার্বন সেটাতেও কি হবে, CH2OCOCH3, গ্লুকোজ পেন্টাসিডেট কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তাহলে সি এর গঠনমূলক সংকেত যেহেতু বলেছে, গঠন আমি লিখে দিয়েছি। এইভাবে কেউ যদি করে দাগ দিয়ে দিয়ে তবুও হবে, জাস্ট OH এর জায়গায় OCOCH3 গুলো লিখে দিলেই এখানে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমাদের চারের গুলো শেষ হয়ে গেল, এবার পাঁচের গুলো আছে, ডাইপোল মোমেন্টের মান অনুযায়ী সাজাও। ডাইপোল মোমেন্ট আমরা কি জানি, যত বেশি এখানে কিটোন মিথাইল গ্রুপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানে আলফা হাইড্রোজেন যত বেশি বৃদ্ধি পাবে, ডাইপোল মোমেন্ট তত এখানে বাড়ছে। মানে এখানে সব থেকে বেশি ডাইপোল মোমেন্ট হচ্ছে এটা CH3, COCH3 সব থেকে বেশি। তারপরে কার হবে, CH3CHO, তারপরে কার হবে, কার্বন সংখ্যা যত বাড়ছে ডাইপোল মোমেন্টও বাড়ছে কিন্তু এখানে, আর একটা তারপরে হচ্ছে HCHO। এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের কিন্তু মান। নেক্সট 2 নম্বর কি আছে, অ্যাসিড শক্তির ক্রমানুসারে সাজাও। CH3 এর কি এফেক্ট আছে, CH3 এর আছে প্লাস I এফেক্ট আছে, আর হাইপার কনজুগেশন আছে, অর্থ প্যারাতে করে কাজ। বেনজোইক অ্যাসিডের কোনো এফেক্ট নাই। এটার কি আছে, মাইনাস I আছে, মাইনাস R আছে। তাহলে কনজুগেট বেসের স্থায়িত্ব কিভাবে বাড়বে, যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে। তার মানে সব থেকে বেশি অ্যাসিডিক কে, সব থেকে বেশি অ্যাসিডিক 3, নাম্বারিং যদি করি সব থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে 3, তারপরে 1, তারপরে হচ্ছে 2, কারণ 2 এ প্লাস I এফেক্ট আছে, মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, যা ডিস্টেবিলাইজড করবে কাকে, কনজুগেট বেসকে, অনুবন্ধী ক্ষারককে। তাই জন্য কিন্তু এটা 2 এরটা হচ্ছে সব থেকে কম হবে। এটা কি আছে, 2 এরটা হচ্ছে, দীর্ঘদিন ব্যবহৃত বেঞ্জালডিহাইডের বোতলের ছিপি দেখতে সাদা কঠিন যৌগ দেখা যায়, যৌগটি ও উহার উৎপত্তি হয় কিভাবে।
তো বেঞ্জালডিহাইডের যদি আমরা বোতল দেখি তাহলে এটা অক্সিজেনের অক্সিজেনের সংস্পর্শে আসছে, তাহলে অক্সিডেশন হবে। বেঞ্জয়িক অ্যাসিড আর বেঞ্জালডিহাইডের অক্সিডেশনে কি হয়? বেঞ্জয়িক অ্যাসিড, আর বেঞ্জয়িক অ্যাসিড একটা কি সাদা কেলাসাকার কঠিন পদার্থ। তো উৎপত্তি হচ্ছে কিভাবে? বেঞ্জালডিহাইড অক্সিজেনের সংস্পর্শে আসছে, তাই অক্সিডেশন হয়ে বেঞ্জয়িক অ্যাসিড তৈরি করছে। তো এটাই অ্যান্সার হওয়া উচিত এখানে। 2 নম্বরে 2 হবে না, এটা 3 হয়ে যাবে। আচ্ছা, তারপরের কোশ্চেন কি? তারপরের কোশ্চেন হচ্ছে বেঞ্জালডিহাইড থেকে সিনামালডিহাইড রিএজেন্ট কি দিতে হবে? তারপরে সিনামিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, তার জন্য রিএজেন্ট কি দিতে হবে? তো সিনামালডিহাইড যেটা তৈরি হয় তার জন্য তো আমরা দিতে পারি 10% KOH দিতে পারি, 10% KOH এ CH3CHO দিতে পারি। এটা হতে পারে একটা। ক্লেইজেন স্মিথ মনে হয় বিক্রিয়াটার নাম ছিল, ঠিক মনে পড়ছে না, ক্লেইজেন স্মিথই মনে হয় নাম ছিল আমার, যতদূর মনে পড়ছে। এর পরেরটা সিনামিক অ্যাসিড, এটা পার্কিন বিক্রিয়া ছিল। পার্কিন বিক্রিয়ার রিএজেন্ট কি ছিল? পার্কিন বিক্রিয়ার রিএজেন্ট ছিল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O, আর কি ছিল? আর ছিল CH3COONA। এই যে এটা সেটা অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে, আর এটা সিনামিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। এইটুকুই ছিল পার্কিন বিক্রিয়া, দুটোই নেম রিঅ্যাকশন মোটামুটি। এরপরে কি আছে? উপরের পরিবর্তন। আচ্ছা, উপরোক্ত বিকারক লেখ লিখে দিলাম আমরা, একটা 10% KOH CH3CHO দিয়ে, আর একটা পার্কিন বিক্রিয়া। এরপরে কি আছে? বিক্রিয়ায় শুধুমাত্র জৈব যৌগটি উল্লেখ করতে হবে। এ আছে কি? PH CO PH, PCl5 দিয়েছে, মানে CO যে গ্রুপটা সেটা CCl2 তৈরি হয়ে যাবে, মানে PH তো থাকছেই, PH CCl2, এদিকে একটা Cl, এদিকে একটা Cl, আর এদিকে একটা PH তো থাকছেই। তারপর কি আছে? ক্যালসিয়াম ফরমেটের শুষ্ক পাতন। ক্যালসিয়াম ফরমেটের শুষ্ক পাতনে ফর্মালডিহাইড COH, আর যদি অ্যাসিডিক ক্যালসিয়াম অ্যাসিটেটের হয় তাহলে অ্যাসিড টোন তৈরি হয়ে যায়, এখানে তো ফর্মালডিহাইড হচ্ছে। এরপরে CHO আছে, COOH আছে, 50% গাঢ় NaOH আছে, H3O+ আছে। 50% গাঢ় NaOH মানে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তো ক্যানিজারো বিক্রিয়া কি হয়? একটাতে অ্যালকোহল তৈরি হচ্ছে, তার মানে এটা হচ্ছে CH2OH, নিচেরটা কোনো পরিবর্তন হবে না। তারপরেরটা কি হচ্ছে? COONA, তারপরে H3O+ যেহেতু দিয়ে দিয়েছে তাই থ্যালিক অ্যাসিড হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? COOH, আর এখানেও কি হয়ে যাবে? COOH। কমপ্লিট। দুটো আছে C আর D। তারপরে কি আছে? ইথিলিন গ্লাইকলের সঙ্গে বিক্রিয়া করেছে। আচ্ছা, ইথিলিন গ্লাইকল যদি টুপির মতন এখানে চলে আসবে একটা, মানে ইথিলিন গ্লাইকল হচ্ছে OH, এখানে হচ্ছে CH2, এখানে একটা CH2, এখানে একটা OH। এই যে এই দুটো একদম পুরো গিয়ে প্রোটেক্ট করে দেবে গ্রুপটাকে, তার মানে এখানে হবে এটা এরকম করে নিয়ে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি আছে? অ্যালকোহলীয় KOH এ ক্লোরোফর্ম দিয়ে অ্যাসিটোন। অ্যালকোহলীয় KOH থেকে যেটা OH মাইনাস, সেটা অ্যাসিডিক হাইড্রোজেন নিয়ে এখানে কি করবে? CCl3 মাইনাস করবে, সেই মাইনাস CO তে অ্যাটাক করবে, O মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে হচ্ছে CH3, C এটা O মাইনাস হয়ে গেলে আবার যেহেতু জল বেরিয়ে গেছিল সেখান থেকে OH নিয়ে নিল, আর এখানে কি হচ্ছে? CCl3, আর এদিকে হচ্ছে CH3 যেমন ছিল তেমনই থাকছে। তারপরে কি বলছে? বেঞ্জয়িক অ্যাসিডের রেড ফসফরাস আর Cl2। আচ্ছা, PCl5 দিলে তো COCl হয়ে যেত, SOCl দিলেও হতো, রেড ফসফরাস দিলে তো Cl2 দিলে তো HVZ রিঅ্যাকশন হয়, কিন্তু আলফা হাইড্রোজেন লাগে। তা সেইভাবে এখানে তো আলফা হাইড্রোজেন বেঞ্জিনে এটার সম্ভাবনা আমার হতে পারে, এটা হতে পারে একটা এখানে ক্লোরিন দিয়ে, কিন্তু পুরোপুরি আমি শিওর হচ্ছি না, এটাও হতে পারে, কিন্তু এখানে COCl কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এটাও একটু ডাউট থাকলে তোমরা যদি কমেন্ট কেউ পেরে থাকো তাহলে কমেন্টে অবশ্যই দিয়ে দিও, যাতে বাকিদের একটু সুবিধা হয়। দুটো আমার মনে হচ্ছে, কোনটা হবে এখনো ডাউট থাকছে আমার। HVZ যদি হতো তাহলে এখানে আলফা হাইড্রোজেন লাগতো, এখানে আলফা হাইড্রোজেন থেকে Cl হয়ে যেত, আর এমনি যদি হয় ক্লোরিনেশন তাহলে COCl। ঠিক আছে, একবার কমেন্টে জানিয়ে দিও যদি পেরে থাকো। এর পরের কোশ্চেনটা দেখি আমরা। CH2Cl এ aqueous PbNO3, এটা আগের সেটেও আমি করিয়েছি, এখানে বেঞ্জালডিহাইড কিন্তু তৈরি হয়ে যায়। এখানে যদি আমরা বেঞ্জালডিহাইড তৈরি হচ্ছে CHO, এরপরে কি আছে? AlCl3CH2। আচ্ছা, এটা গ্যাটারম্যান কচ, এখানেও বেঞ্জালডিহাইড গ্যাটারম্যান কচ বিক্রিয়ায়, তাহলে CHO হচ্ছে এখানে। এখানে MnO2, এখানেও অক্সিডেশন, এখানেও কিন্তু বেঞ্জালডিহাইড কিন্তু এখানে তৈরি হচ্ছে, এখানে CHO। তার মানে এই কটাই ছিল আমাদের মনে হয়, আর নাই কোশ্চেন। আপাতত এই কোশ্চেন কটা করবে, এরপরে নেক্সট সেট আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পাও। আজকের মতন এই পর্যন্তই।